আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এশিয়ার একাডেমির ইউটিউব ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসটি করতে যাচ্ছি এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। তো যদি আমরা বলতে চাই হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি তথ্য ব্যবস্থা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবদ্ধকরণ করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, আর্থিক ফলাফল নির্ণয় করে এবং আরও একটি কাজ করে, সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য সরবরাহ করে। তো আমাদের বইয়ে ঠিক এভাবেই দেওয়া আছে। আমাদের বোর্ড বইতে আমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছি। কাজটি হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী লেখো। এখন আমরা যাবতীয় আর্থিক কার্যাবলী যদি লিখতে যাই, সেটা আসলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কিছু লিস্ট তৈরি করেছি এখানে। তো একটা প্রতিষ্ঠানে কি কি হয়? ক্রয় হয়, বিক্রয় হয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ব্যাংক জমা, নগদ জমা, নগদ উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, দেনাদার হতে অর্থপ্রাপ্তি, পাওনাদারকে অর্থ পরিশোধ, কর্মচারীর বেতন প্রদান, শোরুম কারখানার ভাড়া পরিশোধ, উপভাড়া আদায়, এই কাজগুলো হয়। এছাড়াও বিনিয়োগের সুদ প্রাপ্তি, অনাদায়ী পাওনা আদায়, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রদান, কমিশন প্রদান, নিবন্ধন ফি প্রদান, বিজ্ঞাপন প্রদান, পণ্য বিনষ্টজনিত ক্ষতি, অন্যান্য। এখন কথা হচ্ছে, প্রথম পর্যায়েতে, প্রথম ক্লাসে, প্রথম পরিচিতিতে আমরা যদি এতগুলো টপিকস সম্পর্কে জানতে চাই, এগুলোর বিস্তারিত হয়তো বা আমরা কিছু জানি এবং কিছু কিছু হয়তো আমরা জানি না। তো আমরা জানবো, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে যত পরবর্তী ক্লাসগুলো করব, সেখানে আমরা সেগুলোর ব্যাখ্যা দিব এবং সেই ব্যাখ্যাগুলো জেনে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। তো এখন যে জিনিসটা আমরা শুনবো, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ। ক্রমবিকাশটা কীভাবে হলো? তো সালটা ছিল 1494। কত সাল? 1494। এক ভদ্রলোক, যার নাম ছিল লুকা প্যাসিওলি, যিনি একজন ইতালীয় দার্শনিক ও গণিতবিদ ছিলেন, ধারণা দেন দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। এখন কথা হচ্ছে, পৃথিবীতে প্রথম হিসাব বিজ্ঞান যে বিষয়টি, সেটিকে নিয়ে আসেন লুকা প্যাসিওলি, যিনি একজন ইতালীয় দার্শনিক ও গণিতবিদ ছিলেন। তিনি 1494 সালে একটি বই লিখেছিলেন। বইটির নাম ছিল সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। এই গ্রন্থটি লুকা প্যাসিওলি লিখেছেন 1494 সালে। এটিতে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। বইটিকে বলা হয় ফার্স্ট বুক অফ অ্যাকাউন্টিং। আচ্ছা, আমি একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে প্রতি বছর 10 নভেম্বর আমরা হিসাব বিজ্ঞান দিবস বা অ্যাকাউন্টিং ডে পালন করে থাকি। তো বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞানের জন্ম নভেম্বরের 10 তারিখে, সেজন্য সারা বিশ্বব্যাপী অ্যাকাউন্টিং ডে পালন করা হয়ে থাকে। তো আমরা কিছু নোট দেখে নিব। নোটে বলা আছে, দুতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা কিংবা ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, আমরা নেক্সট চলে আসি। আমাদের যে হিসাব বিজ্ঞান যে তত্ত্বটা আছে, যে গ্রন্থটা আছে এবং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই হিসাব বিজ্ঞানের হিসাবগুলোর ব্যবহার করে কি, সেটা জানাটা খুবই জরুরি। তো প্রথম কথা হচ্ছে, হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটা যে কোনো কোম্পানি হোক কিংবা একক মালিকানা প্রতিষ্ঠান হোক কিংবা যে কোনো প্রতিষ্ঠান হোক, সেটার মালিক এবং ব্যবস্থাপক হচ্ছেন এর অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবং হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হচ্ছেন অনেকগুলো পক্ষ। তাদের দুজনকে বাদ দিয়ে বলা যায় প্রায় সব পক্ষই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। যেমন ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী, কর্মকর্তা, গ্রাহক, হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, অন্য যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তি বা
প্রতিষ্ঠান, এগুলো যদি আমরা পাই তাহলে আমরা সহজে একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে মালিক এবং ব্যবস্থাপক হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, তাদেরকে বাদ দিয়ে আমরা যদি এমসিকিউতে যে কোনো পক্ষ পাই তাকে আমরা বসাই দিব বাহ্যিক ব্যবহারকারী হিসাবে। তো হিসাব বিজ্ঞানে কিছু সুবিধাও আছে। হিসাব বিজ্ঞান ব্যবহার করার কারণে আমরা কি কি সুবিধা লাভ করতে পারি, যেমন হিসাব বিজ্ঞানের কারণে আমরা যে কোনো হিসাবকে বিষয়ভিত্তিকভাবে টপিক বেসড সাজাতে পারি। আমরা প্রয়োজনীয় বইসমূহতে এন্ট্রি দিতে পারি। আমরা একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক লাভ বা ক্ষতির পরিমাণ জানতে পারি। আমরা বিভিন্ন হিসাব সম্পর্কিত তথ্যাবলী জানতে পারি এবং সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে পরবর্তী করণীয়, একটা ব্যবসায়ের পরবর্তী করণীয় নির্ধারণ করতে হলে পূর্ববর্তী বছরে আমার লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল সেটা বিবেচনায় আনা প্রয়োজন। তো এই সমস্ত কাজের জন্য হিসাব বিজ্ঞান খুবই কার্যকরী। আর হিসাব বিজ্ঞান একটি গতানুগতিক সাবজেক্ট। এই বিষয়টি আসলে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। অনেক পরিবর্তন এতে এসেছে, আরও পরিবর্তন আসছে। পূর্বে দেখা যেত যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদেরকে ব্রিটিশ সিস্টেম ফলো করতে হতো, বাট এখন আমরা আমেরিকান সিস্টেমে সমস্যাগুলো সমাধান করছি। তো আমি বলবো যে এই চ্যাপ্টারের শেষের দিকে একটা কথা বলা আছে, জবাবদিহিতা, হিসাব বিজ্ঞানে জবাবদিহিতা। তো হিসাব বিজ্ঞানের কারণে কি কি জবাবদিহি হয়? তো হিসাব বিজ্ঞানের কারণে ব্যবসায়ে 3 ধরনের জবাবদিহিতা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ জবাবদিহিতা, একটা হচ্ছে মালিক, ঋণদাতা এবং বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা, আর একটা হচ্ছে সরকারের নিকট জবাবদিহিতা। কারণ হিসাব বিজ্ঞানে শুধু তথ্য রাখলেই হবে না, আমার একটা যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের যে হিসাব আমি রেখেছি সেটার জন্য আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা রাখতে হবে। অভ্যন্তরীণ জবাবদিহিতাটা বলতে বোঝায় যে এক্ষেত্রে ব্যবসায় আর্থিক ফলাফল কেমন হলো সেটা জানার জন্য মালিক পক্ষ যখন জিজ্ঞেস করবে তখন সেই তথ্যটা তাকে উপস্থাপন করা হচ্ছে এক প্রকারের অভ্যন্তরীণ জবাবদিহিতা। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা, কথা হচ্ছে এদের নিকট জবাবদিহিতাটা কীরকম, যে আমার ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা দেখে আমার বিনিয়োগকারীরা আমাদের যে ব্যবসাটা সেটাতে বিনিয়োগ করবেন। অবশ্যই আমাদের যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই তারা বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেবেন কিংবা বিনিয়োগ করবেনই না। আর আরেকটা হচ্ছে সরকারের নিকট জবাবদিহিতা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের নিকট জবাবদিহিতা হচ্ছে সরকারকে সবসময়তে সঠিক তথ্য সরবরাহ করতে হয়, কারণ একটা প্রতিষ্ঠান চালু রাখা, বন্ধ রাখা, সিলগালা করে দেওয়া এই সমস্ত ক্ষমতা সরকারের নিকট থাকে। তো যার কারণে আমরা প্রতিষ্ঠানে যে সকল হিসাব রাখবো তার প্রত্যেকটার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। আচ্ছা, তো হিসাব বিজ্ঞান মূল্যবোধ তৈরি করতেও সাহায্য করে। কিভাবে মূল্যবোধ তৈরি করে? হিসাব বিজ্ঞান চুরি রোধ করতে পারে। কিভাবে? একটা প্রতিষ্ঠানে অনেকগুলো লেনদেন হয়, সেখানে দেখা গেল যে কেউ 50 টাকা পকেটে নিয়ে গেল, সেটা আর ক্যাশ বক্সে রাখলো না, সেটা সে রাখলো কোথায়? পকেটে। তো যার কারণে যেটা হবে কি, যে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হবে। আচ্ছা, তো আর্থিক ক্ষতি কোনো মালিকই চায় না যে তার প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হোক, তাই তারা কি করে? তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা হিসাব বিজ্ঞানে প্রপারলি প্রত্যেকটা তথ্য যাচাই বাছাই করার ব্যবস্থা আছে। এখানে সুযোগ আছে কে কতটুকু দুর্নীতি করেছে, কতটুকু চুরি করেছে, আমরা এর মাধ্যমে বের করতে পারবো। আমরা চুরি জালিয়াতি রোধ করতে পারবো। আমরা হিসাবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবো। সমাজ এর নিকট আমাদের যে দায়বদ্ধতা সেটা আমরা প্রকাশ করতে পারবো। আমরা বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষকে আমরা তথ্য দিতে পারবো। আমরা সততার সাথে দায়িত্ব পালন করতে পারবো। আমাদের স্বচ্ছতা থাকবে হিসাব বিজ্ঞান ব্যবহার করার কারণে। ঋণ পরিশোধের সচেতনতা আমরা তৈরি করতে পারবো। আমরা ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে পারবো। এই হচ্ছে গিয়ে আমাদের মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম অধ্যায়তে আমাদের যে সকল তথ্যগুলো দেয়া আছে সেই সকল তথ্যগুলোই আমরা এখানে দিয়েছি। আমি আশা করব যে
সকলেই খুব খেয়াল করে শুনেছ এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব সাথে সাথে জবাব দেওয়ার জন্য। ধন্যবাদ।